ক্লাস 11 আজকের ক্লাসে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব তাপ গতিবিদ্যার পরিভাষা। তাপ গতিবিদ্যার পরিভাষা। তাপ গতিবিদ্যা মানে থার্মোডাইনামিক্স, আর পরিভাষাকে আমরা বলবো টার্মিনোলজি। তাহলে তাপগতিবিদ্যার শুরুতেই আমাদের কিছু টার্মিনোলজি শিখতে হবে, যেই শব্দ বা পদ বা টার্মগুলো এই চ্যাপ্টারে খুবই ব্যবহার হবে এবং সেই কারণে এই টার্মসগুলো সম্বন্ধে আমাদের একটা পরিষ্কার সুস্পষ্ট ধারণা না থাকলে আমরা অসুবিধায় পড়ব। সেই কারণে আমাদের প্রথম কাজ এই টার্মিনোলজিগুলোকে শিখে নেওয়া, ভালোভাবে বুঝে নেওয়া। যা শিখতে হবে সেটা হচ্ছে সিস্টেম বা তন্ত্র, নাম্বার 1। নাম্বার 2, সারাউন্ডিংস। বা পরিবেশ। নাম্বার 3, সীমানা বা ওয়াল, বাউন্ডারি। এই তিনটে টার্ম শিখবো আমরা। প্রথমে সিস্টেম বা তন্ত্র কাকে বলে এটা আগে ভালো করে জেনে নিই। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যতটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যতটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করি এবং এই যে অংশটা নিয়ে আলোচনা করছি সেটা একটা বাস্তব বা কাল্পনিক ওয়াল দিয়ে বাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ থেকে আলাদা থাকে, তাকে আমরা বলে দেব সিস্টেম বা তন্ত্র। এবং এই অংশটুকু বিশ্বের বাকি অংশের সাথে একটি কাল্পনিক বা বাস্তব সীমানা দিয়ে আলাদা করা থাকে। তাকে আমরা বলবো সিস্টেম। খুব মন দিয়ে আরেকবার সংজ্ঞাটা আমি বলছি। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যতটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করি এবং এই অংশটুকু বিশ্বের বাকি অংশের সাথে একটা কাল্পনিক বা বাস্তব সীমানা দিয়ে আলাদা করা থাকে, তাকে আমরা বলছি সিস্টেম। যেমন আমি যদি আমার হিউম্যান বডি বা মানব দেহ নিয়ে আলোচনা করি, তখন কি হয়ে যাবে? হিউম্যান বডিটা হয়ে যাবে সিস্টেম। আমি একটা কোষ নিয়ে আলোচনা করছি, তাহলে সেই একটা কোষ হয়ে যাবে সিস্টেম এবং বাকি অংশটা হয়ে যাবে তার পরিবেশ বা সারাউন্ডিংস। তাহলে এর সাথে সাথে পরিবেশের সংজ্ঞাও এসে যাচ্ছে যে সিস্টেম বাদ দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সেটাই হচ্ছে পরিবেশ। সেই সিস্টেমের পরিবেশ, তার মানে সিস্টেম প্লাস পরিবেশ যোগ করলে আমরা কি পাবো? বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে একটা বিকারে আমি কিছুটা জল নিয়েছি, তাহলে এই জলটা নিয়ে আমি কাজ করব কোনো, তাহলে জলটা আমার সিস্টেম হয়ে যাবে।
জলকে বিকার বাকি অংশ থেকে আলাদা করেছে, কাঁচের দেওয়ালটা, তাহলে সেই দেওয়ালটা হয়ে যাবে সীমানা বা পরিবেশ। এবার সীমানার ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, কাঁচের দেওয়ালের একটা বাইরের দিক একটা ভেতরের দিক রয়েছে, যে ভেতরের দিকের যে ইন্টারফেস রয়েছে সেটাই কিন্তু হবে সীমানা। আর তাহলে এরকম ভাবে সিস্টেম, তাকে ঘিরে এই যে একটা বাউন্ডারি, তাহলে এটা হয়ে যাবে সীমানা। এই সীমানা সিস্টেমকে পরিবেশ থেকে আলাদা করেছে। সিস্টেম বাদ দিয়ে খুব সোজা সংজ্ঞা, কিন্তু না জানলেই কঠিন হয়ে যাবে। তাহলে সিস্টেম, তাকে এই ওয়ালটা পরিবেশ থেকে আলাদা করেছে। সিস্টেম বাদ দিয়ে বাকি যা অংশ সেটাই হচ্ছে পরিবেশ। তাহলে আমরা এটা বলতে পারবো সিস্টেম প্লাস পরিবেশ ইকুয়াল টু বিশ্ব ব্রহ্মাণ্ড। সিস্টেম প্লাস পরিবেশ ইকুয়াল টু বিশ্ব ব্রহ্মাণ্ড। এবার আমরা পরিবেশ বা পারিপার্শ্বিক বা সারাউন্ডিংস এর সংজ্ঞা দেখে নেব। সিস্টেম ব্যতীত বিশ্ব ব্রহ্মাণ্ডের বাকি অংশকে আমরা বলবো সারাউন্ডিংস। বিশ্ব ব্রহ্মাণ্ডের বাকি অংশকে বলবো, বলা হবে পারিপার্শ্বিক বা পরিবেশ বা সারাউন্ডিংস। পারিপার্শ্বিক বা পরিবেশ বা সারাউন্ডিংস। আর সীমানা কাকে বলবো? যে বাস্তব বা কাল্পনিক তল সিস্টেমকে পরিবেশ থেকে আলাদা করেছে, সিস্টেমকে পরিবেশ থেকে আলাদা করে, তাকে আমরা বলবো সীমানা। তাকে বলা হবে সীমানা। সিস্টেমের পরিসীমা বা বাউন্ডারির ভূমিকা। পরিসীমার ভূমিকা অর্থাৎ পরিসীমা কি কাজ করে? সিস্টেমের পরিসীমা যে বাউন্ডারি, সেটা সিস্টেমের সঙ্গে পরিবেশের, সিস্টেমের সঙ্গে পরিবেশের আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে পালন করে? বাউন্ডারির মধ্যে দিয়ে ম্যাটার বা এনার্জি বা দুটোরই আদান প্রদান চলে। সিস্টেমের সঙ্গে পরিবেশের ম্যাটারের আদান প্রদান বা এনার্জির আদান প্রদান বা দুটোরই আদান প্রদান পরিসীমার মধ্যে দিয়ে হয়ে থাকে। পরিসীমার বৈশিষ্ট্য, পরিসীমাটা কি রকম হতে পারে সেটা কি আমরা বলবো পরিসীমার বৈশিষ্ট্য। নাম্বার 1, বাস্তব বা রিয়েল অথবা কাল্পনিক বা ইমাজিনারি। অর্থাৎ এই
বাউন্ডারিটা বাস্তব হতে পারে বা ইমাজিনারি বা কাল্পনিকও হতে পারে। আর নাম্বার 2, এই যে পরিসীমাটা সেটা দৃঢ় বা রিজিড হতে পারে অথবা অদৃঢ় বা নন রিজিডও হতে পারে। পরিসীমাটা যদি দৃঢ় হয় তাহলে কি হবে? পরিসীমা যদি দৃঢ় হয় তাহলে আয়তন স্থির থাকবে, সিস্টেমের আয়তন স্থির থাকবে। আর পরিসীমা যদি দৃঢ় না হয় তাহলে সিস্টেমের আয়তন স্থির থাকবে না। নাম্বার 3, এই পরিসীমাটা প্রবেশ্য হতে পারে বা অপ্রবেশ্য হতে পারে। যদি প্রবেশ্য হয়, পরিসীমা যদি প্রবেশ্য হয় তাহলে কি হবে? পরিবেশের সাথে সিস্টেমের জড় বা ম্যাটারের আদান প্রদান হবে। আর যদি অপ্রবেশ্য হয় তাহলে পরিবেশের সঙ্গে সিস্টেমের জড় পদার্থের কোনো আদান প্রদান হবে না, ম্যাটারের কোনো আদান প্রদান হবে না। নাম্বার 4, পরিসীমা দিয়ে তাপের আদান প্রদান হতে পারে পরিবেশ এবং সিস্টেমের মধ্যে। যদি তাপের আদান প্রদান হয়, অর্থাৎ তাপ পরিবেশ থেকে সিস্টেমে বা সিস্টেম থেকে পরিবেশে আসলো, তাপের আদান প্রদান যদি হয় সেক্ষেত্রে পরিসীমাকে আমরা বলবো ডায়াথার্মাল। তাপের আদান প্রদান হলে পরিসীমাকে আমরা বলবো ডায়াথার্মাল পরিসীমা। আর যদি তাপের আদান প্রদান না হয়, তাপের আদান প্রদান সম্ভব যদি না হয়, তাহলে আমরা সেই পরিসীমাকে বলবো রুদ্ধতাপীয় পরিসীমা বা অ্যাডিয়াবেটিক পরিসীমা। তাহলে অ্যাডিয়াবেটিক পরিসীমার ক্ষেত্রে কি হবে? তাপের কোনো আদান প্রদান হবে না। তো সাধারণত 100% রুদ্ধতাপীয় পরিসীমা সম্ভব নয়। বেশিরভাগ ক্ষেত্রেই 100% রুদ্ধতাপীয় পরিসীমা সম্ভব হয় না। ডিওয়ার ফ্লাক্স কিছুটা পরিমাণে বলা যেতে পারে তাকে অনেকটাই রুদ্ধতাপীয়, এই মানে তাপের কোনো আদান প্রদান সম্ভব হয় না সেক্ষেত্রে। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখলাম। বাস্তব পরিসীমা কিরকম হতে পারে? বাস্তব হতে পারে, কাল্পনিক হতে পারে, দৃঢ় হতে পারে, অদৃঢ় হতে পারে, প্রবেশ্য হতে পারে, অপ্রবেশ্য হতে পারে, আরেকটা হতে পারে ডায়াথার্মাল বা অ্যাডিয়াবেটিক। আর সিস্টেমের ক্ষেত্রে দেখা গেছে যে এখন যেহেতু আমরা পরিসীমার বৈশিষ্ট্য তো জেনে গেলাম, তাতে আমরা জানলাম যে সিস্টেমের সাথে পরিবেশের একটা আদান প্রদান হয়, সেক্ষেত্রে আমরা তাকে বলি আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশনস। যদি এই ইন্টারঅ্যাকশনটা যেটুকু অংশের মধ্যে সীমাবদ্ধ আছে, একটা সিস্টেমকে ঘিরে পরিবেষ্টিত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অংশটুকুর মধ্যে এই মিথস্ক্রিয়াটা সম্ভব হচ্ছে, তাপ গতিবিদ্যায় আমরা তাকেই তার পরিবেশ বলবো। যদি আমরা যখন সংজ্ঞা লিখলাম তখন তাতে আমরা কি দেখলাম যে সিস্টেম বাদে বিশ্ব ব্রহ্মাণ্ডের যা অংশ তাকে আমরা বলছি পরিবেশ। সিস্টেমের প্রকারভেদ। অর্থাৎ সিস্টেম কত প্রকার? সিস্টেমকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম। নাম্বার 2, ক্লোজড সিস্টেম বা বদ্ধ সিস্টেম। নাম্বার 3, আইসোলেটেড সিস্টেম বা নিঃসঙ্গ সিস্টেম।
তাহলে তিনটে ভাগ খুব আস্তে আস্তে এগোচ্ছি এই কারণে যাতে আমাদের এই নতুন জিনিসগুলো খুব সোজা লাগে। তিনটে ভাগ, একটা মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম, বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম, নিঃসঙ্গ সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। এবার এদের সংজ্ঞা আমরা দেখব। মুক্ত সিস্টেম আমরা কাকে বলবো? যদি কোনো সিস্টেম তার পরিবেশের সঙ্গে ভর ও শক্তি, ভর বা জড় বলতে পারি, জড় বা শক্তি উভয়ের আদান প্রদান করতে পারে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে মুক্ত সিস্টেম পরিবেশের সঙ্গে জড় আর শক্তি দুটোরই আদান প্রদান করতে পারে, জড় ও শক্তি দুটোরই আদান প্রদান করতে পারে, তখন তাকে আমরা বলছি মুক্ত সিস্টেম। ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেম কাকে বলবো? যদি কোনো সিস্টেম তার পরিবেশের সঙ্গে শক্তির আদান প্রদান করতে পারবে, শক্তির আদান প্রদান করবে, কিন্তু জড়র কোনো আদান প্রদান করবে না, জড় আদান প্রদান করবে না, তখন তাকে আমরা বলবো বদ্ধ সিস্টেম। সব উদাহরণের সাহায্যে বুঝিয়ে বলবো। প্রথমে সংজ্ঞাগুলো দেখে নিচ্ছি। তাহলে ওপেন সিস্টেম জড় ও শক্তি উভয়ের আদান প্রদান করতে পারছে, বদ্ধ সিস্টেম শক্তির আদান প্রদান করতে পারছে কিন্তু জড়র আদান প্রদান করতে পারছে না। আর আইসোলেটেড সিস্টেমে কি হবে? কোন সিস্টেম পরিবেশের সঙ্গে জড় ও শক্তি কোনোটারই আদান প্রদান না করে, কোনোটার আদান প্রদান না করে, তখন তাকে আমরা বলবো আইসোলেটেড বা নিঃসঙ্গ সিস্টেম। এবার আমরা উদাহরণের সাহায্যে বলবো। যেমন আমাকে কেউ এক কাপ চা দিয়ে গেল, গরম চা। এবার যেই চায়ের কাপটা আমি টেবিলের ওপর রেখে দিয়েছি, তখন আমি কি দেখতে পাবো? যে কাপের ওপর দিয়ে জলীয় বাষ্প, যেহেতু গরম চা, ভেপার উঠছে, বাষ্প উঠছে, জলীয় বাষ্পর আদান প্রদান হচ্ছে পরিবেশের সাথে। এবং আর যদি বেশি সময় রেখে দিই, আমি দেখতে পাবো যে কাপটা ঠান্ডাও হয়ে গেছে। তাহলে পরিবেশের সাথে তাপের আদান প্রদানও হচ্ছে এবং জড় পদার্থেরও জড়র আদান প্রদানও হচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো ওপেন সিস্টেম বা মুক্ত সিস্টেম। এবার আমি ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবার সময় পাচ্ছি না দেখে আমি কি করলাম? চায়ের কাপের ওপর আমি প্লেটটাকে ঢাকা দিয়ে দিলাম। তাহলে কি হবে? তাপের আদান প্রদান তো হবে পরিবেশের সঙ্গে, কিন্তু যে জলীয় বাষ্পটা বেরিয়ে বাইরে চলে যাচ্ছিল সেটা আর বেরোতে পারবে না। তাহলে জড়র আদান প্রদান হবে না, কিন্তু শক্তির আদান প্রদান হচ্ছে। তাহলে একে আমরা বলবো ক্লোজ সিস্টেম। আর আমি যদি ফ্লাস্কে চা রাখি, তখন তাকে আমি বলবো আইসোলেটেড সিস্টেম বা নিঃসঙ্গ সিস্টেম। আমাদের হিউম্যান বডি যেমন হিউম্যান বডি বা যে কোনো জীবদেহ কি হবে? পরিবেশ থেকে আমরা খাদ্য সংগ্রহ করি, তাহলে জড়ও আমি নিলাম, আবার তারা বর্জ্য পদার্থ ত্যাগ করে, তাহলে কি হবে? পরিবেশে জড় পদার্থ ব্যাকও করলো। এই আর আমার শক্তিও সংগ্রহ করি আমরা এইভাবে।
তাহলে শক্তির আদান প্রদানও হয় এবং জড় পদার্থের আদান প্রদানও হচ্ছে, তাহলে এই জীবদেহকে কিন্তু আমরা মুক্ত সিস্টেম বলতে পারবো। ভৌত ধর্ম ও রাসায়নিক সংযুতি, রাসায়নিক সংযুতির ওপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি দ্রবণকে। একটা হচ্ছে সমসত্ব সিস্টেম, দ্রবণ বলে ফেললাম, সমসত্ব সিস্টেম। আরেকটা হচ্ছে অসমসত্ব সিস্টেম। তাহলে ভৌত ধর্ম আর রাসায়নিক সংযুতির ওপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে সমসত্ব সিস্টেম আর একটা অসমসত্ব সিস্টেম। সমসত্ব সিস্টেম কাকে বলবো? যদি সিস্টেমের সর্বত্র ভৌত ধর্ম ও রাসায়নিক সংযুতি একই রকম থাকে, রাসায়নিক সংযুতি একই থাকে, তখন তাকে আমি বলবো সমসত্ব সিস্টেম। আর অসমসত্ব কাকে বলবো? যদি সিস্টেমের সর্বত্র ভৌত ধর্ম ও রাসায়নিক সংযুতি একই না থাকে। ভৌত ধর্ম ও রাসায়নিক সংযুতি একই রকম না থাকে। উদাহরণ, সমসত্ব সিস্টেমের উদাহরণ: বিশুদ্ধ কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। তাহলে বিশুদ্ধ পদার্থকে আমরা সমসত্ব সিস্টেম বলতে পারবো। সম মিশ্রণীয় তরল পদার্থ, যেমন জল ও অ্যালকোহল। জল ও অ্যালকোহলের মিশ্রণ, যেভাবে জলের সাথে অ্যালকোহল মিশে যায় সেই ধরনের মিশ্রণকে আমরা সমসত্ব সিস্টেম বলতে পারবো। আর চিনির জলীয় দ্রবণ, চিনির জলীয় দ্রবণ সমসত্ব মিশ্রণ। চিনির জলীয় দ্রবণে একটা প্রকৃত দ্রবণের উদাহরণ চিনির জলীয় দ্রবণ। অসমসত্ব মিশ্রণের মধ্যে ভালোভাবে মিশবে না এমন কঠিন পদার্থ। সমসত্ব মিশ্রণকে গ্যাসের মিশ্রণও বলতে পারবো আমরা, গ্যাসের মিশ্রণ। এর উদাহরণ কি হবে তাহলে? NaCl মানে লবণ ও চিনির মিশ্রণ, অসমসত্ব। অমিশ্রণীয় দুটো তরল পদার্থের মিশ্রণ, যেমন জল ও বেনজিন। তাহলে জল ও বেনজিনের মিশ্রণ, এই ধরনের মিশ্রণ, জলের সাথে যে কোনো এই টাইপের দ্রবণের মিশ্রণ, যেগুলো অমিশ্রণীয় বলবো, বেনজিনের মিশ্রণ। আর স্বল্প দ্রাব্য লবণের দ্রবণ, যেমন AgCl এর দ্রবণ। স্বল্প দ্রাব্য লবণকে স্প্যারিংলি সলিবল সল্টও বলে। স্বল্প দ্রাব্য লবণের দ্রবণ, যেমন বেরিয়াম সালফেট, AgCl, এরা হচ্ছে স্বল্প দ্রাব্য। এদের দ্রবণকে আমরা অসমসত্ব সিস্টেমের উদাহরণ হিসেবে বিবেচনা করতে পারি। আজকের ক্লাস এই পর্যন্তই।
প্রথম ক্লাসে আমি বলেছি যে একটা বেসিক চ্যাপ্টার এবং খুব কাজে লাগবে। তো ভিডিওগুলো ভালোভাবে দেখতে থাকো।